আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইন্যান্সিং থ্রো অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থায়নের যে আমাদের খরচ আছে, সেই খরচটা আজকে আমরা নির্ণয় করব এবং এই সম্পর্কিত যত সকল থিওরি রয়েছে সেগুলো আলোচনা করছি। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার প্রাপ্য হিসাব অর্থায়নটা কী। ব্যবসায়ে চলতি মূলধনের ঘাটতি পূরণের জন্য যখন কোনো প্রতিষ্ঠান তার প্রাপ্য হিসাব জমানত রেখে ঋণ নেয় বা সরাসরি বিক্রি করে অর্থ সংগ্রহ করে তাকে প্রাপ্য হিসাব অর্থায়ন বলে। তাহলে প্রাপ্য হিসাব বলতে বোঝায় অর্থাৎ আমাদের কোনো প্রতিষ্ঠানের যে আমরা পাওনা তাকে আমাদের নগদ অর্থ প্রয়োজন হওয়ায় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের অর্থ কালেকশন করাকে বোঝায়। তো প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করার জন্য আমাদের যে সকল সুবিধা রয়েছে, যেমন নমনীয়তা, ঋণ আনুপাতিকতা বজায় রাখা যায়, স্বল্প ব্যয়সাধ্য, চলতি সম্পদ হয় ঋণ সহজে পাওয়া সহজ এবং স্বল্প ব্যয়, তাহলে সুবিধা, দ্রুত নগদ অর্থ সংগ্রহ করা যায়, কম ঝুঁকি, তার সচ্ছলতা যাচাই করে ঋণ দেওয়া হয়। আবার এখানে ব্যয়ের বহুল, প্রশাসনিক ব্যয় এবং সুদের হার বেশি, অযোগ্যতা, সব ধরনের হিসাবে বাট্টা করা যায় না, বিরূপ প্রভাব, আর্থিক দুর্বলতা প্রকাশ পেতে পারে, কুঋণ ঝুঁকি, ক্রেতা পরিশোধ না করলে ক্ষতি বা খরচ বাড়ে, কুঋণ ঝুঁকি আমাদের সৃষ্টি হয়। এবং আমাদের এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে, প্রশাসনিক ব্যয় এবং সুদের হার এবং কুঋণ ঝুঁকি। তো আমাদের দিক থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রাপ্য হিসাবের মাধ্যমে হিসাব সংরক্ষণের জন্য কিছু ঋণদাতার কিছু সতর্কতা থাকতে হবে। যেমন হস্তান্তর আইন অনুসারে সঠিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া, অর্থাৎ যদি আইন অনুসারে যদি লেনদেনটা সঠিকভাবে না হয়, অর্থাৎ হস্তান্তরটা না হয়, তাহলে ভুয়া অনেক জালিয়াতি লেনদেন হওয়ার সম্ভব হতে হয় এবং প্রতারণার ফাঁদ লুকিয়ে থাকে। লিখিত মূল্য সাধারণত 70 থেকে 80% ঋণ মঞ্জুর করা হয়। বিলোপ মেয়াদোত্তীর্ণ বিলের বিপরীতে ঋণ নয়। মেয়াদোত্তীর্ণ বিলের বিপরীতে আমরা কখনোই ঋণ দেওয়া যাবে না। ঋণ গ্রহীতার প্রকৃতি, সুনাম এবং সামর্থ্য যাচাই, যে প্রতিষ্ঠানকে আমরা দিব সে অবশ্যই সুনাম এবং সামর্থ্য যাচাই করতে হবে। হিসাবের বই নিরীক্ষিত আর্থিক বিবরণী পরীক্ষা করতে হবে। তো মেথড অফ ফাইন্যান্সিং, বন্ধকীকরণ এবং ফ্যাক্টরিং। আমরা চাইলে প্রাপ্য হিসাব ব্যাংকের মাধ্যমে জমানত রাখলে 70 থেকে 80% আমাদের ঋণ দেওয়া হয়। অর্থাৎ 1 লাখ টাকার যদি আমরা কোনো নোটস পেয়াবেল থাকে, সেখান থেকে আমরা 80,000 টাকা ঋণ নিতে পারবো। বিজ্ঞপ্তিকরণ এক্ষেত্রে ক্রেতাকে জানানো হয়, বিজ্ঞপ্তিকরণ ক্রেতাকে জানানো হয় না। ফ্যাক্টরিং কি? ফ্যাক্টরিং হচ্ছে সরাসরি বিক্রয়, অর্থাৎ বন্ধকীকরণের ক্ষেত্রে আমাদের মালিকানা আমাদের কাছে থাকে, অর্থাৎ যখন পাওনাদার আমাকে পরিশোধ করবে তখন আমি টাকাটা পেয়ে যাই। অপরদিকে ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে আমি আমার বিলটা নগদ বিক্রি করি, অর্থাৎ আমাদের মেয়াদ যদি থাকে নোটস পেয়াবেলের সাধারণত 3 থেকে 9 মাস হয়, তার আগেই যদি আমি আমার নগদ অর্থের প্রয়োজন হয় তখন আমরা ফ্যাক্টরিং অপশনে যাই। তো সেক্ষেত্রে বাট্রা, অর্থাৎ 1 লাখ টাকার যদি আমাদের নোটস পেয়াবেল থাকে, সেক্ষেত্রে 5% বা 2%, 2 থেকে 5% বাট্রায় আমরা ব্যাংক থেকে সেটি ভাঙিয়ে নিতে পারি। সেক্ষেত্রে এই ফ্যাক্টরিং অংশটা ব্যাংকের লাভ হিসাবে থাকে। অনাদায়ী দেনা বা কুঋণের ঝুঁকি ফ্যাক্টর বহন করে, অর্থাৎ ব্যাংক বহন করে। অর্থ আদায়ের দায়িত্ব ব্যাংকের থাকে। ব্যাংক বা কোনো তৃতীয় পক্ষ এর সাথে জড়িত থাকতে পারে। সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আমি আগে একটু আলোচনা করে নেই। অ্যানুয়াল ক্রেডিট সেলস, এটা আমার প্রথমেই লাগবে। অ্যানুয়াল যদি ক্রেডিট সেলসই না করি তাহলে আমাদের তো অ্যাকাউন্ট পেয়াবেল, অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে না, হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয় হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস থেকে। তো আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলস জানা থাকা জরুরি। তো অ্যানুয়াল ক্রেডিট সেলসের আমরা সূত্র জানি, যদি মান্থলি যে সেলসটা হয় তাকে যদি আমরা 12 দিয়ে গুণ দিই তাহলে কী পাবো আমরা? অ্যানুয়াল ক্রেডিট সেলস পাবো। মান্থলি সেলস বলতে এখানে মান্থলি ক্রেডিট সেলসকে বোঝাইছে, ঠিক আছে? মান্থলি ক্রেডিট সেলস ইনটু 12, তাহলে কী পাবো? এসিএস। সাধারণত এটা বের করতে হয় না, এটা প্রশ্নে দেওয়াই থাকে, তারপরেও অনেক সময় মাসে সেলসটা দেওয়া থাকে, সেটাকে আমাদের বছরে নিয়ে নিতে হয়। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অর্থাৎ
তোমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ধরো আছে 5,000, ঠিক আছে? তো 5,000 অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে, তো তোমার এই 500,000 থাকার পর তোমার টার্ন ওভার হচ্ছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার হচ্ছে 8 বার। বছরে কয়বার? ধর 8 বার বা 12 বার, 8 বার বা 12 বার। তাহলে 5 8 কত? এই 40,000 হয়েছে তোমার টোটাল সেলস, ক্রেডিট সেলস, ঠিক আছে? 40,000 কি তোমার ক্রেডিট সেলস। তো দেখো তুমি যদি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সূত্রটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে অ্যানুয়াল ক্রেডিট সেলসকে এসিপি মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে গুণ দিতে হবে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে গুণ দিতে হবে। ধরো তোমার ক্রেডিট সেলস কত? ধরো তোমার ক্রেডিট সেলস হচ্ছে 40,000। তো তুমি যদি ক্রেডিট পিরিয়ড যদি 30 দাও, মিউট করো কারো মাউট। তো তুমি যদি 4,000 কইরা তুমি প্রতি মাসে তুমি সেলস করতেছো 4,000, ঠিক আছে? তো 4,000 যদি তুমি সেলস করো, ধরো তুমি 4,000 সেলস করতেছো, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আর তুমি 4,000 করে বিক্রি করতেছো 30 দিনের জন্য, ঠিক আছে? তাহলে তুমি এটা 30 দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে আমার টোটাল আমি কত সেলস করতেছি? 4,000 গুণ 30, তাহলে কত হয় আমাদের? 1,20,000। 1,20,000 যদি আমি 360 দ্বারা ভাগ দেই, ধরো আমি এটা একটু ক্যালকুলেশনই করি, 3 12 কত হয়? 12 36,000। তাহলে আমি 12 দিয়ে যদি 40-এর ভাগ দিই, কত আসে দেখো তো একটু? 12 দিয়ে 40-এর 4,000 ভাগ দাও তো, কত আসে? $333। হ্যাঁ, তাহলে আমার এই যে 333 টাকা, সেইটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? 333 টাকা কি আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল, ঠিক আছে? এটা হচ্ছে কীতে বের হয়? পার ডেতে। তো এটাকে তুমি যদি এরকম নির্ণয় করো, এসিএস ডিভাইড বাই এআরটিও। এআরটিও তুমি এই যে অ্যানুয়াল ক্রেডিট সেলসকে যদি তুমি এআরটিও দিয়ে ভাগ দাও, তাহলেও তুমি কী পাবা? তাহলেও তুমি অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল পাবা। তো এআরটিও নির্ণয়ের সূত্র আছে 2টা। এআরটিও নির্ণয়ের সূত্র কয়টা? 2টা। তো আমাদের যে তথ্য দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আমাদের অঙ্ক করতে হবে। তো এই চ্যাপ্টারের এই অঙ্কটা পারা মানেই সকল অঙ্ক পারা। আর যদি তোমার 10 মার্কের যদি অঙ্ক আসে, তো এই অঙ্কটা আসবেই, ঠিক আছে? তো দেখো, এগুলো আমাদের একটু প্র্যাকটিস বেশি করলেই হবে। তো এআরটি এর সূত্রটা কি? অর্থাৎ আমার যে সেলসটা, সেইটা টার্নওভারটা কত, মানে এই যে ক্রেডিট সেলস আর অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল দিয়ে যদি আমি ভাগ দিই, ধরো আমার সেলস আছে 4 লাখ, কত? 4 লাখ। হুম, বা 40,000। আর আমার অ্যাভারেজ যে অ্যাকাউন্টিং রিসিভেবল সেটা হচ্ছে 5,000। তাই যদি আমি ভাগ দিই, তাহলে কয়বার হয়? 8। মানে অর্থাৎ আমার অ্যাকাউন্টিং রিসিভেবল যে আমার আছে অ্যানুয়াল ক্রেডিট সেলস, এবং আমার যে টাকা আদায়ের সময় সেটা হচ্ছে 5,000 করে আমার টাকা আসে, ঠিক আছে, প্রতিবারে। তাহলে এই টাকাটা আমার কয়বার আবর্তন হইলো? 8 বার আবর্তন হইলো, ঠিক আছে? অথবা তুমি 360 রে যদি মানে এসিপি দ্বারা ভাগ দাও, এসিপি হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, ঠিক আছে? মানে কালেকশন আদায়ের যে সময় সেটা দিয়ে যদি তুমি ভাগ দাও, তাহলে তুমি কি পাবা? তুমি এআরটিও পাবা। অর্থাৎ 360 আছে। আমি ধরো প্রতি 30 দিনে টাকা আদায় করি। কয়টি দিনে আদায় করি? 30 দিনে। তাহলে আমি এটা 0 থেকে কাটলে কত হয়? 12 হয়। এই 12 হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, ঠিক আছে? মানে 12 বার। বছরে আমি কয়বার টাকা আদায় করতে পারি? 12 বার। এরপর দেখো এসিপি, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড।
তুমি যদি এআরটিও এই তিনটে সূত্র যদি তুমি পারো, তাহলে তুমি অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সূত্রটা কোনো কিছুই না, জাস্ট এইখান থেকে তুমি সমীকরণ করে এই সূত্রটা বের করতে পারো। দেখো এই সূত্র থেকে এইটা কীভাবে বেরোইলো, দেখো এই এসিপি কি আমরা এই এসিপি এর জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, জাস্ট আমরা সাইড চেঞ্জ করবো এখান থেকে, এই সূত্র থেকে জাস্ট সাইড চেঞ্জ করলেই আমরা এসিপিটা পাবো। তাহলে এআরআর ইন্টু 360 ডিভাইড বাই এসিএস, তাহলে কী পাবো আমরা এসিপি পাবো। অথবা 360কে যদি এআরটিও দেওয়া ভাগ দেয়, তাহলে আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড পেয়ে যাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, এটা হচ্ছে একেবারে আইন। প্রথম যে কটা আমি পরে যে কটা মানে নীলকালি দিয়ে লিখছি, সেগুলো না পারলেও যেগুলো আমাদের স্লাইডে দেওয়া আছে এই কটা আগে লাগবে মুখস্থ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো দেখো আমাদের যে সূত্র, মূল যে সূত্র, এই যে ফ্যাক্টরিং করার জন্য যে সূত্র, আমাদের দুইটা সূত্র ব্যবহার করা হয়, একটা হচ্ছে এপিআর এবং হচ্ছে ইএআর। এই সূত্রটার ব্যবহারটা খুবই কম আছে, ঠিক আছে। তো এটার এই অঙ্ক আসে না তেমন, তো এটা নিয়ে আমি আলোচনা করতে চাইতেছি না। দেখো, তো এপিআর সমান সমান অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল কস্ট, এটাকে বলা হয় নেট অ্যানুয়াল কস্ট, নেট অ্যানুয়াল কস্ট ডিভাইড বাই নেট পিরিয়ডিক কস্ট। তো নেট অ্যানুয়াল কস্টকে যদি নেট পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পাই এপিআর, ঠিক আছে, মানে অ্যানুয়াল পিরিয়ডিক রেট, অ্যানুয়াল পিরিয়ডিক রেট। তো এই সূত্রটা যদি পাই, তাহলে আমরা কস্ট, এখন এই নেট অ্যানুয়াল কস্ট বা এনপিসি, ঠিক আছে, এনপিসি এবং এনপিএ এই দুইটা জিনিস আমাদের বের করতে হয়, এনপিএ আর এনপিসি আমাদের বের করে নিতে হয়। আমাদের অনেকগুলো ধাপ আছে। প্রথম আমাদের যে ধাপটা, সেই ধাপে আমাদের এই অ্যানুয়াল ক্রেডিট সেলস বের করতে হয়, তারপর এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে হয়, অ্যাভারেজ কালেকশন বের করতে হয়, এই অ্যাভারেজ এইগুলো করতে হয় প্রথম ধাপে, ঠিক আছে। এই চারটার যেটা যেটা লাগে সেটা করতে হবে। তারপর আমাদের করতে হয় কি, তারপর আমাকে নেট অ্যানুয়াল কস্ট বের করতে হবে আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করতে হবে। তারপর অ্যানুয়াল কস্টকে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা পাবো কি এপিআর পাবো। এপিআর থেকে এরপর আমরা ইএআর বের করবো। কী বের করবো? ইএআর। কীভাবে? 1 প্লাস আর, 1 প্লাস আর পাওয়ার এম। তো এই দেখো আমরা অলরেডি এই যে এপিআর বের করে রাখছি, এই এপিআরটাই কি আর, আর এর মান বসবে। আর এম কি, এম হচ্ছে এআরটিও -1 ইন্টু 100, ঠিক আছে। তো মাথা ঘোরানো যাবে না আপাতত, না বুঝলে আপাতত তুমি স্টেপগুলো বোঝো, তারপরে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো, কস্ট অ্যানালাইসিস ফ্যাক্টরিং, কোন কোন জিনিসগুলো আমাদের এই খরচ নির্ণয়ের জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের লাগে। দেখো, এখানে আমাদের একটা জিনিস লাগে, পার্সেন্টেজ অফ রিজার্ভ, পার্সেন্টেজ অফ রিজার্ভ। রিজার্ভটা আমাদের কোশ্চেনেই দেওয়া থাকে। এরপর পার্সেন্টেজ অফ কমিশন, কমিশনের পার্সেন্টেজ জানা লাগে, এখানে কম লেখা আছে, ঠিক আছে, এখানে কমিশন হবে। এরপর হচ্ছে ব্যাড ডেপ্ট, তোমার ব্যাড ডেপ্টের পার্সেন্টেজ লাগে। এরপর অলওয়েজ ক্যালকুলেট অন এআরআর, অর্থাৎ এই ব্যাড ডেপ্টটা সবসময় অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবলের উপর নির্ণয় করা হয়। আমরা জানি ব্যাড ডেপ্ট দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে সেলসের উপরে আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। তো এই ব্যাড ডেপ্টটা সবসময় কীর উপর নির্ভর করবো আমরা? এআরআর এর উপরে, ঠিক আছে। ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে অ্যানুয়াল রেট বা এআরটিও, হ্যাঁ। এরপর ইন্টারেস্টটা সবসময় ধরতে হয় অ্যাডভান্সের উপরে, ঠিক আছে, অ্যাডভান্সের উপরে ইন্টারেস্ট রেটটা ধরতে হয়, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। এখন দেখো পিএআর, পিরিয়ডিক যে রেটটা, পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, এনপিসি ডিভাইড বাই এনপিএ, এটা আমি আগেই বলছিলাম। অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল কস্টটা কীভাবে হবে আবার দেখো, এনপিসি ইন্টু এআরটিও, এনপিসি ইন্টু এআরটিও, তাইলে আমরা পাবো অ্যানুয়াল কস্ট। এখন আমাদের সব কিছু মাথার উপর দিয়ে গেলেও আমরা যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবো। দেখো, এখন আমাদের এই যে দুইটা স্ট্রাকচার, এই দুইটা আমাদের মনে রাখতে হবে। নেট পিরিয়ডিক অ্যাডভান্স আমরা কীভাবে নির্ণয় করতে পারি? নেট পিরিয়ডিক অ্যাডভান্স আমাদের নির্ণয় করার জন্য প্রথমে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করে নিতে হবে, তার সাথে থেকে বাদ যাবে রিজার্ভ, এই রিজার্ভটা এটার উপর ধরলেই হবে। এরপর পাবো আমরা গ্রোস অ্যাডভান্স, গ্রোস অ্যাডভান্স থেকে আমরা ফ্যাক্টরিং কমিশন বাদ দেবো, ফ্যাক্টরিং কমিশন বাদ দেবো। ফ্যাক্টরিং কমিশন যদি বাদ দিই তাহলে পাবো আমরা অ্যাডভান্স। তো অ্যাডভান্স থেকে বাদ দেবো ইন্টারেস্ট, অ্যাডভান্স থেকে বাদ দেবো কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিলে পাবো নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তো এই ইন্টারেস্টটা এই অ্যাডভান্সের উপর ধরতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো,
এরপর হচ্ছে ফ্যাক্টরিং আমাদের নেট পিরিয়ডিক কস্ট বের করতে হবে। নেট পিরিয়ডিক কস্ট কীরকম? ফ্যাক্টরিং কমিশন এর সাথে ইন্টারেস্ট যোগ করতে হবে। ফ্যাক্টরিং কমিশনের সাথে কী যোগ করতে হবে? ইন্টারেস্ট যোগ করতে হবে। তাহলে আমরা পাবো টোটাল পিরিয়ডিক কস্ট। সেখান থেকে বাদ দিতে হবে সেভিংস, ব্যাড ডেটস প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে? এখন কেন ফ্যাক্টরিং জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আমরা সাধারণত কি করি জানো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা মূলত আমাদের যে প্রাপ্য হিসাব বা নোট আছে না, নোট রিসিভেবল, সেটাকে গ্রহণ করি। তো গ্রহণ করার পর আমরা সেইটাকে ব্যাংকে ভাঙাই। তো ব্যাংকে যদি ভাঙাই, তো ব্যাংক আমাদের কিছু পার্সেন্টেজ রাইখা দেয়। ঠিক আছে? ধরো আমি 10,000 টাকা যদি পাই, তো ওইখান থেকে সে আমাকে 8,000 দেবে। ঠিক আছে? আর 2,000 দেবে না। কেন দেবে না? ওইটা হচ্ছে ব্যাংকের লাভ। আর আমাদের এই ধরো প্রাপ্য হিসাবের এই যে নোটের মেয়াদ থাকে ধরো 3 থেকে 9 মাস, কালকে পড়াইছিলাম নাকি? তো আমার এর আগেই টাকার দরকার হইতেছে নাকি? তো টাকার যেহেতু দরকার হইতেছে, তো সেক্ষেত্রে ও কী করবে? ও ফ্যাক্টরিং কমিশনটা নেবে। এটা আমার জন্য কষ্ট না একটা? নাহলে তো আমি 10,000 টাকা পাইতাম। এরপর ইন্টারেস্ট, কিছু আমার যে এই যে 2 মাস আমি রাখছি এর মধ্যে ওরে ইন্টারেস্ট দেওয়া লাগছে না, সেটা হচ্ছে কস্ট। এখন ব্যাংক যে নেবে, এখন এই দায় দায়িত্ব ওই যে 10,000 টাকা যে পাবো আমি, এই 10,000 টাকার দায় দায়িত্ব ব্যাংকের, ব্যাংক উড়েই পারুক না উড়েই পারুক। তো এই ধরো আমি যারে দাঁড়ে বিক্রি করছিলাম, সেই লোকটা হচ্ছে বাজে বথ। ঠিক আছে? তার কাছ থেকে আমি ব্যাড ডেটস মানে আদায় করতে পারে নাই, ব্যাংকে কী করতে পারে নাই, আদায় করতে পারে না, সে দেউলিয়া। ঠিক আছে? আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু এক্সপেন্স আছে, যেমন ধরো আমি কি করলাম, ওই আমার টাকা উড়াইতে একজনের তাগেদা দেওয়ার জন্য লোক পাঠায়। তোমরা দেখবা দোকানে যে ওই যে রুটি দেয় না যারা, ওরা বাকিতে ওরা বাকিতে বিক্রয় করে। তো বাকিতে বিক্রয় করার পর একজন লোক রাখে যে টাকা দেওয়ার জন্য, যে টাকা আমাকে পরিশোধ করেন। ঠিক আছে? তো পরিশোধ তো দোকানদার তো নাসান বান্দা দিচ্ছে না, তো এখন ওই যে লোক রাখছি, হ্যাঁ, তাহলে তার কিছু টাকা দিতে হয়। তো এই কাজটা করবে ব্যাংক। এই কাজটা করবে কেটা? ব্যাংক। আচ্ছা, আমি যদি ব্যাংকে না ভাঙ্গাইতাম তাহলে এই কাজটা আমার করা লাগতো না? তাহলে এই কস্ট দুইটা আমার কি হয়েছে? সেই বইছে। আমি ব্যাংকের কাছ থেকে টাকা কম পাইছি, সেইখানে আমার কমিশন দেওয়া লাগছে আর ইন্টারেস্টও দেওয়া লাগছে কিছু, কিন্তু আমার এই দুইটা কস্ট কী হয়েছে? সেই বইছে। এই জন্য এই দুইটা হয় মাইনাস। তাইলে আমরা পাই নেট পিরিয়ডিক কস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের একটা অঙ্ক আছে, দেখো এখানে দেখো লেখা আছে মান্থলি ক্রেডিট সেলস, এটা দেওয়া আছে, ভালো কথা। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এটাও দেওয়া আছে। ঠিক আছে, এটাও ভালো কথা। এরপর নমিনাল ইন্টারেস্ট রেট আছে 16%। এরপর লোন লিমিট 80% অফ ফেস ভ্যালু, 80% অফ ফেস ভ্যালু দিয়ে দিয়েছে। এখন দেখো আমাদের এখান থেকে আমরা কী বের করবো? দেখো মান্থলি ক্রেডিট সেলস দেওয়া আছে। কী দেওয়া আছে? ক্রেডিট সেলস মান্থলি। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? ইয়ারলি বানাইতে হবে। এই জন্য আমরা কী করছি? 1,00,000 গুণ 12 দিয়া 12 লাখ বের করছি। ঠিক আছে? ঠিক আছে, এরপরে দেখো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? 72 দিন। 72 দিন। দেখো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে সূত্রটা, সেটা হচ্ছে এসিএস ইন্টু এসিপি, এসিএস ইন্টু এসিপি ডিভাইডেড বাই 360। দেখো আমরা একটুখানি ক্যালকুলেটর ইউজ করি। তাহলে দেখো আমাদের অ্যানুয়াল যে সেলসটা, সেটা কত? 12 লাখ। 1 2 1 2 3 4 5, তাই তো? আমাদের গুণ হচ্ছে এসিপি কত? 72 ইকুয়াল ভাগ হচ্ছে 360 ইকুয়াল টু কত? 2,40,000। বুঝতে পারছি কীভাবে বের হয়েছে? আমি কি করছি, এই দেখো এ আর আর এর সূত্র হচ্ছে এসিএস ইন্টু এসিপি ডিভাইড বাই 360, এভাবে অ্যাকাউন্ট রিসিভেবল বের করে নিলাম, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমি বলছিলাম যে স্টেপটা প্রথম কি আমাদের কাজ কি? অ্যানুয়াল ক্রেডিট সেল বের করলাম, এরপর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করব, এরপর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করে নিতে হবে। এআরটিও কী করে নিতে হবে? বের করে নিতে হবে। তো এআরটিও নির্ণয়ের সূত্র হচ্ছে কি? 360 ভাগ হচ্ছে এসিপি। এসিপি কত? 72। তাহলে দেখো আমি একটু ক্লিয়ার করে নেই। 360 ভাগ 72 ইকুয়াল, দেখো কত বের হয়েছে? 5 বের হয়েছে। ঠিক আছে,
হুম হুম তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান কি লিখতে পারি? 360 ভাগ কত? ভাগ হচ্ছে এসিপি। এসিপি এইভাবে বেড়েস কি 5 টাইম। আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এআরটিও নির্ণয়ের আর একটা সূত্র আছে না, সেটা হচ্ছে এ সি এস অ্যাকাউন্ট সরি অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইড বাই এআরআর ডিভাইড বাই কি এ আর আর। তাহলে এই দেখো আমার ক্রেডিট সেলস কত ছিল দেখো তো। ক্রেডিট সেলস হচ্ছে 12 লাখ। আমি উঠাই 12 1 2 1 2 3 ভাগ হচ্ছে 2 4 কয় শূন্য 1 2 3 4 1 2 3 4 দেখো ইকুয়াল কত বের হয়েছে? 5। বুঝতে পারছি তো? হুম তাই এআরটিওটা কীভাবে বের করতে হয়? অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইড বাই এআরআর অথবা 360 ডিভাইড বাই এসিপি। ঠিক আছে? তাহলে এইটা বের করলাম। হ্যাঁ তাহলে প্রথম স্টেপ ক্রেডিট সেলস বের করা, দ্বিতীয় স্টেপ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করা, তৃতীয় স্টেপ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করা। ঠিক আছে? চতুর্থ স্টেপ পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করা, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করা। কীভাবে বের করবো দেখো, ইন্টারেস্ট রেট দেওয়া আছে 16%। কত পার্সেন্ট? 16%। 16%। তো 16% হচ্ছে আমার কিসের সুদ? বাৎসরিক সুদ। ঠিক আছে? তো এটাকে আমাকে 360 দিয়ে ভাগ দিতে হবে। 16 ভাগ 360। ঠিক আছে? 16 ভাগ 360। হ্যাঁ 16 ভাগ 360। কিন্তু আমি কি ব্যবহার করতেছি কয়দিন? 72 দিন। তো আমার গুণ দিতে হবে কত দিয়া? 72 দিয়া। তাহলে আমি এটা বের করি দেখো। 16 ভাগ 360 গুণ 72 সমান কত? 3.2%। এই যে 3.2%। বুঝতে পারছো? হুম এবং তোমাদের কাছে ভিডিও থাকবে, তো এটার ভিডিও তো আমি দিয়ে দিব ইউটিউবে। দেখো এরপরে আমাদের কাজ হচ্ছে এপিআর নির্ণয় করা। কি নির্ণয় করা? APR। মানে বা যেটাকে বলা হয় সরি এনপিএ। ঠিক আছে? যেটা কি বলা হয়? NBE। হ্যাঁ, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। নেট পিরিয়ডিক অ্যাডভান্স। অ্যাডভান্স। ঠিক আছে? এনপিএ নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তো অ্যাডভান্স কীভাবে বের করতে হয়? প্রথম এআরআর বসাইতে হয়। প্রথম কী বসাইতে হয়? ARR। এআরআর। এটা এআরআর কোন জায়গায় আছে? এই যে 2,40,000। সেখান থেকে আমি বাদ দেবো 20% রিজার্ভ। 20% রিজার্ভ। দেখো রিজার্ভ। আমাদের প্রশ্নে কিন্তু এই দেওয়া আছে 20% রিজার্ভ। এই যে দেখো 20% কিন্তু লেখা নাই যে রিজার্ভ। কোথাও লেখা আছে দেখো প্রশ্নে? রিজার্ভ নাই। এখানে রিজার্ভটা কীভাবে বের করছে দেখো। লোন লিমিট 80%। লোন লিমিট কত পার্সেন্ট? 80%। তাহলে আমি 80% লোন নিতে পারবো, তাহলে বাকি 20% কি থাকবে আমার? রিজার্ভ থাকবে, মানে হাতে থাকবে, সংরক্ষিত থাকবে। সেখান থেকে 100 মাইনাস 80 সমান 20। ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর থেকে কিছুটা কঠিন আছে। তাহলে 20% আমার রিজার্ভ, তো 20% রিজার্ভ, এবং এই রিজার্ভটা কোনটার উপর ধরবো আমি? রিজার্ভটা ধরবো এই 2,40,000 উপরে। তাহলে 2,40,000 যদি উপর ধরি, 2 শূন্য কাটা যাবে, এরপরে 24 দ্বিগুণে 48,000ই আসবে। এরপর আমরা বিয়োগ দেওয়ার পর যেটা পাবো সেটাকে বলা হয় অ্যাডভান্স। সেটা কি? অ্যাডভান্স। অ্যাডভান্স। তো সেখান থেকে আমাকে আচ্ছা রিজার্ভ ছাড়া একটা জিনিস বাদ দিতে হয়, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরিং কমিশন। কি কমিশন বাদ দিতে হয়? ফ্যাক্টরিং কমিশন। দেখো এই কমিশন। ক্ষেত্রে ফ্যাক্টরিং কমিশন নাই এই অঙ্কে। এই অঙ্কে কি নেই? ফ্যাক্টরিং কমিশনটা নাই, এই জন্য ফ্যাক্টরিং কমিশনটা বাদ দিয়ে নেই। কিন্তু ফ্যাক্টরিং কমিশন থাকলে ফ্যাক্টরিং কমিশন বাদ দিতে হবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট। এরপর কি? ইন্টারেস্ট। এখন এই যে ইন্টারেস্টটা ধরছে এটা কিন্তু 1,92,000 উপর ধরছে। দেখো তুমি 1,92,000 গুণন 0.32। দেখো কত বেড়েছে? 6,144 বের হয়েছে। তো 6,144। তারপর যেটা পাইলাম সেটা হচ্ছে কি আমার এনপিএ।
ঠিক আছে, এনপি এ মানে নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন দেখো এরপর হচ্ছে আমাদের এরপর আসো আমাদের বের করতে হবে কি, এরপরে আমাকে এনপি এ বের করলাম, এখন এখানে এনপি সি বের করতে হবে না? এখন এইখানে এনপিসি বের করে নেয় কোনো কারণবশত। আসলে আমরা একটু পরের অঙ্কটা দেখি। দেখো আরেকটা অঙ্ক দিছে, মান্থলি সেলস 1,00,000, অ্যাকাউন্ট সরি ক্রেডিট পিরিয়ড হচ্ছে 72 দিন, এআরটিও 5 টাইমস, ইন্টারেস্ট রেট 16%, মানে আগের অঙ্কটাই, কমিশন 2%, রিজার্ভ 20%, ব্যাড ডেপস অ্যাডমিন এক্সপেন্স, একেবারে একটা ফুল অঙ্ক দিয়ে দিয়েছে, যেখানে আমাদের সেলস দেওয়া, ঠিক আছে, সেলসটা বের করা লাগতো, এসিপি দেওয়া ছিল, এআরটিও বের করা লাগতো, ইন্টারেস্ট রেট হ্যাঁ 16%, এবং সেইটার পিরিয়ডিক কস্টটা বের করা লাগতো, কমিশন দেওয়া ছিল না আগেরটায়, এখন দেওয়া আছে, রিজার্ভ আগে দেওয়া ছিল না, বের করা লাগতো, তো এখানে দিয়ে দিয়েছে। এরপর ব্যাড ডেপস আগেরটায় দেওয়া ছিল না, এখন দেওয়া আছে, অ্যাডমিন এক্সপেন্স আগেরটায় দেওয়া ছিল না, এখন দেওয়া আছে। তো এখন দেখো প্রথম কী করতে হবে, আমাদের 5টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম কি ক্রেডিট সেলস, প্রথম কি ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস, এরপর বের করতে হবে কি 2 নম্বরে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল। 3 নম্বরে হচ্ছে এআরটিও, ইউ, এআরটিও আমি লিখে দিই, ক্রেডিট সেলস, হ্যাঁ সিএস লিখে দিলাম। এরপর 4 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট হ্যাঁ পিরিয়ডিক ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট রেট। এরপরে হচ্ছে আমাদের ধাপ হচ্ছে এনপিএ, এরপর কি এনপিএ। তো এনপিএ নির্ণয়ের সূত্র হচ্ছে এআরআর মাইনাস হচ্ছে রিজার্ভ, রিজার্ভের পর যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্রোস অ্যাডভান্স, গ্রোস অ্যাডভান্স থেকে কমিশন। এই আগের অঙ্কটায় কিন্তু কমিশন ছিল না, তো কমিশন ধরছি কোনটার উপরে, দেখো তো এখানে কিন্তু ভুল করি, এই 1,92,000 উপর কমিশন ধরা যাবে না, কমিশন কোনটার উপরে, এইটার উপরে, বুঝতে পারছো? কিন্তু এই যে ইন্টারেস্টটা, ইন্টারেস্ট ধরতে হবে কিসের উপরে, এই অ্যাডভান্সের উপরে, ঠিক আছে, ইন্টারেস্ট ধরতে হবে কিসের উপরে, অ্যাডভান্সের উপরে। অ্যাডভান্স, তারপর যেটা পাবো সেটা হচ্ছে এনপিএ। এরপর আসো, এরপর আমরা এনপিসি বের করি। এনপিসি কীভাবে বের করবো, ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশনের সাথে ইন্টারেস্ট যোগ করবো, ফ্যাক্টরিং কমিশনের সাথে কি যোগ করবো, ইন্টারেস্ট। ইন্টারেস্ট, তাহলে ফ্যাক্টরিং কমিশন আমাদের এই যে বের করাই আছে, ফ্যাক্টরিং কমিশন কত 4800, আর ইন্টারেস্ট কত 5,990, তো যোগ করলাম, যোগ করার পর পাইলাম কত 1,790। সেখান থেকে সেভিংস বাদ দিতে হবে। সেভিংস কোনটা, সেভিংস হচ্ছে আমাদের ব্যাড ডেপ, সেভিং কত, এই ব্যাড ডেপস, ব্যাড ডেপস এবং অ্যাডমিনিস্ট্রে, তাহলে ব্যাড ডেপস ধরা হয় কিসের উপরে, ব্যাড ডেপস ধরতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে, সেলসের উপরে না কিন্তু। এই যে 24,000-এর উপর 2,40,000-এর উপর 2% কত হয়, 2400, এই 48, হ্যাঁ 4800 টাকা, এবং 1% ধরছি কিসে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ওই দুই অ্যাকাউন্ট অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। তো মোট হলো কত 7200, তো 10,000 থেকে যদি আমি 7200 বাদ দিই তাহলে ভাই কি এনপিসি। তাহলে এখন আমাদের যে পিপিআর নির্ণয়ের সূত্র সেটা কি, সেই সূত্রটা হচ্ছে এরকম, এনপিসি ডিভাইড বাই এনপিএ। এটা কিন্তু আমার আউটকাম রেজাল্ট, ঠিক আছে, এটা পূর্ণাঙ্গ একটা অঙ্ক ছিল। তো পিপিআর সমান কত, আমি দিলাম এনপিসি ডিভাইড বাই এনপিএ। এনপিসি কত 3590 টাকা, আর এনপিএ কত 1,81,210, তো 1,81,210 দিয়ে ভাগ দিলাম। তারপর যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি পিরিয়ডিক্যাল, পিরিয়ডিক্যাল রেট। তো সেখান থেকে আমরা অ্যানুয়াল কস্ট বের করবো। অ্যানুয়াল কস্ট বের করার সূত্র জানো কি, অ্যানুয়াল কস্ট নির্ণয়ের সূত্র হচ্ছে এনপিসি ইন্টু এআরটিও, এনপিসি ইন্টু কি এআরটিও, যেটা পাইছি সেটা হচ্ছে কি আমার অ্যানুয়াল কস্ট। তো অ্যানুয়াল কস্টকে যদি আমরা দেখো 17,900, 950 ভাগ দেয় যদি কত 1,81,210, দেখো কত বের হয়েছে, কত বের হয়েছে 9.90 বের হয়েছে। কীভাবে বের হইলো দেখো, আমাদের এই যে অ্যানুয়াল কস্টকে আমরা কি করছি, এনপিএ দ্বারা ভাগ দিছি। অ্যানুয়াল কস্টকে যখন এনপিএ দ্বারা ভাগ দিছি তখন পাইছি কি আমরা এপিআর। এখন ইএআর এর সূত্রটা কি, ইএআর এর যে সূত্রটা আমরা পড়ছিলাম কি জানো,
ওয়ান মাইনাস আর পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু 100। তো সেই সূত্র ব্যবহার করে আমরা যে রেটটা পাইছি সেটা হচ্ছে 10.30%। এখানে আর কোনটা? আর হচ্ছে এই মানটা। এরপরে এম কোনটা? এম হচ্ছে এআরটিওটা। এআরটিও কত ছিল? 5। এম এর মান হচ্ছে 5 আর অনের জায়গায় 1। এইভাবে করলে আমরা 10.30 পাবো। যখন আমরা বই থেকে অঙ্কগুলো করাবো তখন আমরা পূর্ণাঙ্গ অঙ্ক বুঝতে পারবো। ঠিক আছে? হ্যাঁ।